করে নাম বলছি না, এবং এটাই আমার আসল জায়গা। আমি অতিথি পাখি হিসাবে একটা জায়গায় আছি এখন, সেটা আমার জায়গা না, এবং সেখানে খুব অস্বস্তিতে আছি আমি। এবং আবার আমি বাবার সাথেই আছি, এখন ভবিষ্যতেই থাকবো। এবং এখনো মোটামুটি আমি যা বলতে চাই সেটা বর্তমান সরকার বা যে কোনো সরকারের প্রতি আমার দাবি হিসাবে, আমার টেবিলে কতগুলো পড়ে আছে সেগুলো বরং যা দেখেছি সেগুলো কোনোটাই আমি পাস করতে চাই না। তার কারণ হলো, টাকা দিয়ে প্রকল্প সুন্দর দেখা যায়, এটা পাস করেও দেওয়া যায়, তারপর যখন প্রকল্পটা বাস্তবায়ন হবে তখন তো আর ওটা ওইভাবে থাকবে না, সেটাই হলো মুশকিল। আমার কিছু প্রথমত হলো যেটা, আমার কিছু অভিজ্ঞতার কথা বলি, কারণ বাবার তো সবকিছু আমি জানি আগে থেকেই, এবং বাবার যে কাজগুলা সেগুলা এই ডিক্লারেশনটা আজকে যা হবে পঠিত হবে তাতে দেখে আমার মনে হচ্ছে তার ব্যক্তি আরো বাড়ছে, বাবার ব্যক্তি। আমি সেটা খুবই মনে করি। আমি দু একটা জিনিস আরো বরং মনে করিয়ে দেবো যেটা বাবার দৃষ্টি আকর্ষণ করা উচিত। একটা হলো যে আমাদের এই যে পরিকল্পনায় প্রণয়ন করা হয়, এই পরিকল্পনার যে কোনো উন্নয়ন পরিকল্পনা এগুলোতে সবগুলোতেই শুধুমাত্র যেসব পরিকল্পনা শুধু শুধু পরিবেশের ভালো করার জন্য করা হয় সেগুলোও অকেজ। যেমন আমি বলি যে দেখবেন যে সিরাজগঞ্জের ইয়ের পাড়ে, ব্রহ্মপুত্রের পাড়ে আর কুতুবদিয়াতে, এই দুই জায়গায় বিরাট প্রকল্প ছিল, অনেক উইন্ড পাওয়ার, ইয়ে কি বলে এগুলোকে, উইন্ড পাওয়ার বাংলা কি, বায়ু বিদ্যুৎ, এইগুলো তো সুন্দরভাবে পড়ে আছে। কেন এই প্রকল্পটা নেওয়া হয়েছিল? এটা তো একদমই পরিবেশের প্রকল্প, যে আমরা নবায়নযুক্ত ইয়ে পাবো। এগুলো বহু বছর ধরে তৈরি হয়ে পড়ে আছে, এখন জং ধরছে এবং এটা আর ঘুরবে বলে আর মনে হয় না আমার। এই হলো যেগুলো একদম পরিবেশের জন্যই করা হয়। আর যে কোনো উন্নয়ন প্রকল্প যেগুলো আমি আমি আমার এই এক বছরের অভিজ্ঞতায় দেখেছি, যে সবগুলোর মধ্যেই আমাদের দেশে যে ধরনের ঘনবসতি, যে ধরনের জমির অভাব, যে ধরনের এখানে যে কোনো প্রকল্প করতে গেলে, সেটা শিল্পায়ন হোক, নগরায়ন হোক, সেখানে পরিবেশের উপর প্রভাব পড়বে, এটা মেনে নিয়েই করতে হয়। কিন্তু মুশকিলটা হলো আমাদের করতে হবে এমনভাবে প্রজেক্টের প্রকল্পটার ডিজাইনই এমন করতে হবে যাতে এখানে পরিবেশের উপর ন্যূনতম নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের এখনকার সিস্টেমটা, সেটা হলো একটা পরিবেশ অধিদপ্তর আছে, সেই পরিবেশ অধিদপ্তরের একটা ছাড়পত্র লাগে। এগুলো আমার আগের অভিজ্ঞতা ছিল না। সেই ছাড়পত্রের প্রাথমিক একটা ছাড়পত্র, সেটা সাধারণত যদি এটা রাজনৈতিকভাবে প্রভাবিত প্রকল্প হয় ছাড়পত্র হ্যাঁ বলা হয়, খুব কম ক্ষেত্রেই না বলা হয়। তবে ছাড়পত্রের মধ্যে লেখা থাকে যে পরবর্তীতে যখন প্রকল্পটি বাস্তবায়ন হবে তখনও আবার শেষে আর একটা ছাড়পত্র নিতে হবে। কিন্তু মুশকিল হলো যে একবার প্রথম ছাড়পত্র দিয়ে ফেলার পরে, এটা পরিবেশ কর্মীদের জানা উচিত, তখনই যদি এটাকে না ঠেকানো যায় তাহলে এই ডিজাইনের এই ছাড়পত্র দেওয়ার পরে তারা তো ওই প্রকল্পের, ওরা তো জমি নিয়ে নেবে, ওরা তো কাজ শুরু করে দেবে। তখন পরিবেশের যত মানুষের সেই আবার বলুক না কেন এটা পরিবেশ সম্মত হচ্ছে না, এটা তো ঠেকানো যাবে না, বলবে যে তো অনেক খরচ হয়ে গেছে। কাজেই এই সিস্টেমটাই ত্রুটিপূর্ণ। কিছু কিছু ব্যাপারে ছাড়পত্র দরকার, সেটা হলো যেখানে একদম পরিষ্কার আইন আছে। যেমন নদী দখল করা যাবে না। এখন আমাদের সময়ে রিসেন্টলি একটা আইন হলো, একটা অধ্যাদেশ বলি আমরা, যে হাওর জলাশয় রক্ষা অধ্যাদেশ। এখন এখন আর নদী রক্ষার অধ্যাদেশ আইন আগে থেকেই ছিল। পরিকল্পনা যখন প্রণয়ন করা হয় প্রকল্পগুলো, তখনই যদি সেখানে পরিবেশবিদদেরকে অন্তর্ভুক্ত না করা হয়
তাহলে যে সেই প্রকল্পের ডিজাইনটা তো আর পরিবেশ সম্মত হবে না। এবং আমরা নতুন নিয়ম করছি যে এটা কতদূর পরে বাস্তবায়িত হবে, যে কোনো প্রকল্প যখন পরিকল্পনা কমিশনে এবং মন্ত্রণালয় মিলে যখন তৈরি করে, তখন সেখানে বহিরাগত একজন ভালো পরিবেশবিদ, এখনো কিছু কিছু নেওয়া হয় কিন্তু খুব ভালো কাজ হয় না, পরিবেশবিদ, স্বতন্ত্র পরিবেশবিদ এবং স্থানিক পরিকল্পনাবিদ যারা আর প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং করেন, এদের ইন্ডিপেন্ডেন্ট মতামত নিয়ে প্রকল্পের ডিজাইনের মধ্যেই প্রকল্পটাকে যাতে সবচেয়ে ন্যূনতম পরিবেশের ক্ষতি করতে পারে বা দরকার যদি পরিবেশের উন্নত করা যায় তাহলে আরো ভালো কথা, এই একটা কাজ। আরেকটা হলো প্রকল্প যখন বাস্তবায়ন হবে, প্রত্যেকটা প্রকল্প এখন আমাদের যতদূর সময় এসেছে, ভবিষ্যতে কিছুটা নিয়ম নীতি আমরা রেখে যাচ্ছি, এখন কতদূর পালিত হবে জানি না, যে কোনো পরিকল্পনা তৈরি করার সময় এবং বাস্তবায়নের সময় স্থানীয় যেসব প্রকল্প আর স্থানীয় উপকারভোগী আছে তাদের সমন্বয়ে তাদেরকে এর সাথে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারা দেখবে এই প্রকল্পটি তাদের উপকারে আসবে কিনা। যদি না আসে, যদি সেই প্রকল্পের গুণগত মান ভালো না থাকে, তখন তারা সেটাতে বাধা দিতে পারবে। আমি মনে করি যে বাপা এই ক্ষেত্রে এই যে একটা নতুন প্রভিশন হলো, যে এটা বাধ্যতামূলক, যে কোনো প্রকল্পের শর্তে দেওয়া হচ্ছে যে এটা স্থানীয়ভাবে স্থানীয় মানুষদেরকে নিয়ে যে কোনো একটা প্রতিনিধিত্বমূলক মূল্যায়ন এবং পরিবীক্ষণ করতে হবে। বাবার দায়িত্ব হলো এখন সেই পরিবীক্ষণের মধ্যে ঢুকে যাওয়া। ইতিমধ্যেই আমরা দেখেছি দুই একটা জায়গায় সাধারণ মানুষরা এসে বলছে যে এই রাস্তাটা যে তৈরি করা হচ্ছে, এখানে তো নিম্নমানের সিমেন্ট দেওয়া হচ্ছে, এখানে তো নিম্নমানের ইট দেওয়া হচ্ছে, তারা একে রুখে দাঁড়িয়েছে। এই যে রুখে দাঁড়ানো, এইটা না হলে আমরা প্রকল্প বাস্তবায়ন করব, সুন্দর প্রকল্প হবে, কিন্তু বাস্তবায়নের সময় সেটা আর মানুষের সত্যিকার উপকারে আসবে না। কাজেই এই বাস্তবায়নের প্রক্রিয়ার দিকে খেয়াল রাখা, এটা শুধু পরিকল্পনা করলে হবে না, শুধু প্রকল্প ভালো হলেও হবে না, এটা বাস্তবায়নের দিকে খেয়াল রাখতে হবে এবং এখানে বাবার একটা দায়িত্ব আছে। আমি মনে করি যে বাবার যে সব আগে বাবা যেটা বলতো যে আমরা নদীগুলোতে নদীর পানি যখন যাবে সেটা প্লাবন ভূমিতেও যাতে প্লাবিত হয় এবং সেখানে যাতে পলি জমে উন্মুক্ত করা হবে, এটা দিন শেষ হয়ে গেছে, আমরা এটাতে হেরে গেছি। প্লাবন ভূমি বলতে বাংলাদেশে এখন আর কিছু নাই। এটা একদিক থেকে অবিসম্ভাবী ছিল। বাবা তো এখনকার, আমি আমার ছোট কালের কথা বলছি, পুরো নোয়াখালী জেলা একটা প্লাবন ভূমি ছিল। তার মানে হলো বর্ষাকালে পুরো নোয়াখালীতে শুধু থানা হেডকোয়ার্টার, তখনকালে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বলতো, সেই রাস্তাগুলো ছাড়া আর সবই প্লাবিত থাকতো এবং প্রত্যেকটা বাড়ি নারকেল গাছ বেষ্টিত এক একটা দ্বীপ হিসেবে থাকতো। এটাই তো প্লাবন ভূমি। এটা তো বাস্তব কারণেই আর নাই, কারণ তাহলে তো নোয়াখালীতে আর নতুন করে পপুলেশন হতো না, নতুন করে বাড়ি ঘর হতো না। এখন যেটা আমাদের চ্যালেঞ্জ, সেটা হলো এখন যেটুকু বাকি আছে সেগুলো আর প্লাবন ভূমি বলবো না, সেগুলো বলবো নদী। যে নদীকে স্লুইস গেট দিয়ে দিয়ে এখন কি বানানো হচ্ছে, জলাশয় বানানো হচ্ছে, জলাশয়কে তারপর ভরাট করে দেওয়া হবে। আর যে হাওর বাওর গুলো বাকি আছে এগুলো সংরক্ষণ, এটার জন্যই এখন আমাদের যে অধ্যাদেশটা এটা করা হচ্ছে, অন্তত এই হাওর গুলোকে রক্ষা করা এবং নদীগুলোকে রক্ষা করা। এবং এই নদীগুলোকে রক্ষা করতে আমি যতগুলো জায়গায় গিয়েছি বা খবর নিয়েছি, যে অসংখ্য স্লুইস গেট আছে, স্লুইস গেট নিয়ে অনেক কথা হচ্ছে, এগুলো তুলে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো স্লুইস গেট গুলো তো যে কারণে করা হয় যে খোলা হবে আর বন্ধ করে দেওয়া হবে, এগুলোতে জং ধরে গেছে, এগুলো খোলাও যায় না, বন্ধ করা আছে। এবং আশ্চর্যের বিষয় হলো যে যেমন তিস্তা নিয়ে অনেক কথা আছে, তিস্তায় বড় একটা 4-5টা 2-3টা জেলা নিয়ে বিরাট একটা এখনো সেচ প্রকল্প আছে।
এবং মাঝখানে স্লুইস গেট আছে এবং একদম তিস্তার মুখে একটা স্লুইস গেট আছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এই যে পানি উন্নয়ন বোর্ডের ওনারা সেচ প্রকল্পের জন্য এখনো সেচের খাল তৈরি করছেন, কিনার দিয়ে বাঁধ দিচ্ছেন, প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিরাট একটা প্রকল্প, আমাদের সময়ের প্রকল্প না। এই আর একটা সমস্যা অতিথি পাখি হিসাবে গভর্নমেন্টে জয়েন করার, সবই তো আগের প্রকল্পগুলো। এখন সেখানে গিয়ে তারপর আমরা এই প্রকল্পটা আমি নিজের ইচ্ছে সবাইকে ডাকলাম এবং দেখা গেল ইন্ডিপেন্ডেন্ট যারা এটাকে ইভ্যালুয়েশন করছেন তাদেরকেও ডাকলাম। ডেকে দেখা গেল যে ওনারা মনের আনন্দে ভিতরে ভিতরে সব খাল টাল খনন করছেন, কিন্তু উৎসমুখ সেটা সম্পূর্ণ বন্ধ এবং একটা স্লুইস গেজ ছিল, সেটা বহুদিন ধরে জং ধরে ধরে সেটা তোলার কোনো ব্যবস্থা নাই। আমি জিজ্ঞেস করলাম আপনারা আসল উৎসমুখের কিছু না রেখে এগুলি সব কাজ করছেন কেন? কোনো উত্তর নাই। সব ইঞ্জিনিয়াররা অবশ্যই সব পুরো পানি উন্নয়ন বোর্ডের ওখানকার স্থানীয় কর্মকর্তারা সবাই ছিলেন, চুপ করে আছেন। কেন করছেন তাহলে? কেন এই প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছেন? কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার প্রকল্প। যাই হোক, আরেকটা আমার যেটা মনে হচ্ছে, আমি র্যান্ডমলি বলছি, আমি প্রিপেয়ার্ড না, আমাদের যাত্রাতেই আমাদের বাংলাদেশ হওয়ার পরে যে আমরা যেটা ভুল করেছি, এটা বললাম আমি যে কেন আমাদের নদী রক্ষা এখনো প্রচন্ডভাবে আমাদের প্রায়োরিটি থাকা উচিত। তার কারণ হলো আমরা বাংলাদেশ হওয়ার পরই একটা, বাংলাদেশ হওয়ার পর না, পাকিস্তান হওয়ার পরই কিছুটা, বাংলাদেশ হওয়ার পর অনেক বেশি, যে আমরা সড়ক পথের উপর ক্রমান্বয়ে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। যেখানে আগের কালে আমাদের পুরো যাতায়াত পরিবহন ব্যবস্থা ছিল, সেটা মালপত্র পরিবহনের, যাত্রী পরিবহন, সেটা ছিল নদীপথ নির্ভর। আর রেলওয়েকেও আমরা অবহেলা করেছি। রেলওয়েও আমরা যতদূর আগে ব্রিটিশ আমল থেকে পেয়েছি সেটুকু এখন আর রক্ষা করতে পারিনি, এবং রেলওয়ের মান পাকিস্তান আমলে যা ছিল এখন তার থেকে সংখ্যা হয়তো বেড়েছে, ট্রেনের সার্ভিসের সংখ্যা। এর মানে অথচ নদীপথই হলো, যদি আমরা রাখতে পারতাম, সবচেয়ে পরিবেশ সম্মত। কারণ রাস্তা দিয়ে যে সড়ক পরিবহন হলো দূষণ, বায়ু দূষণের জন্য, জমি নষ্ট করার জন্য, এবং নদী পথগুলোকে আটকিয়ে দেওয়ার জন্য অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে। অথচ এটার একটা কারণ আমি জানি না, এটা আনু এটা নিয়ে গবেষণা করেছেন কিনা, আমি যতদূর আমি চেষ্টা করেছি জানতে, যে এটা বাংলাদেশের প্রথম থেকেই সড়ক পরিবহনের যে রাজনৈতিক লবি, এটা অত্যন্ত শক্ত লবি ছিল। সেই তুলনায় নদীপথের শুধু ওই বরিশাল আর ওই দিকের নদীপথেরই একটা মালিক পক্ষ ছিল। এছাড়া সারা বাংলাদেশের যে নদীপথের যে, এর মধ্যে তো তেমন নির্দিষ্ট করে কোনো একটা গোষ্ঠী ছিল না, একটা মালিকানা ছিল না যারা পরিবহনের, যারা এটাতে প্রতিরোধ করতে পারত। বাংলাদেশের ঐতিহাসিকভাবে প্রত্যেকটা শহর একটা নদীর পাড়ে ছিল। আমি যেখানে স্কুলে পড়েছি, ব্রাহ্মণবাড়িয়া, সেটা তিতাস নদী, এখন আর খুঁজে পাওয়া যায় না। ওদের ভিতর দিয়ে ভারত রাস্তা করে কোথায় মালপত্র নিয়ে গেছিল। বগুড়ার করতোয়া নদী, যে কোনো শহর, এমন মানে উত্তরাঞ্চলের শহরগুলো, যে ঠাকুরগাঁর পাশে যে গাঙ্গর নদী, হ্যাঁ, এই সবগুলো নদী তো এখন আর নাই। তার কারণ হলো তারা সব সড়ক পথে যাচ্ছে। এখন যতদূর পারা যায়, এখন এই নদী রক্ষা করতে গেলেও আর নদীপথ একদম পুনরুদ্ধার করা যাবে না, এই কারণে যে সড়কগুলোতে শুধু হয়েছে না, এই সড়কের মধ্যে যেই পুলগুলা হয়েছে, এই পুলগুলোতে যে উচ্চতা, তাতে করে কোনো ভালো পরিবহন সম্ভব না। ছোট ছোট পরিবহনের জন্য চলে, কিন্তু এটা একটা গেটে, যেটা আর পিছনে ফিরে আসা যাবে না। এত পুল, এত কিছু তো ভাঙা যাবে না, কিন্তু অন্তত কিছু কিছু জায়গায় এখনো নদী বন্দর তৈরি করা যায়। এখনো নদী বন্দর তৈরি করে, নদীগুলোকে চালু রেখে, নদী চ্যানেলগুলোকে চালু করে অনেক বেশি আমরা এটাকে একটা আমাদের সময় একটা সমন্বিত রেল, সড়ক,
নদী যোগাযোগ পরিবহন ব্যবস্থার একটা রূপরেখা তৈরি করা হয়েছে। পাপার আশা করি যে বর্ধিত স্পিয়ার অফ অ্যাক্টিভিটি সেখানে এটাকে অন্তর্ভুক্ত করা হোক, এবং সেখানে যাতে ভবিষ্যতে এই এই পরিকল্পনা অনুযায়ী গেলে যে ভুলগুলো হয়ে গেছে তার আর শোধরানোর উপায় নাই, কিন্তু ভবিষ্যতের জন্য রেলওয়ে এবং নদীপথে যেটুকু অবশিষ্ট আছে এগুলোর দিকে আরো মনোযোগ দিতে হবে, এবং এগুলো যদি সমন্বয় করা যায় তাহলে অনেক দিক থেকে ব্যয়ের দিক থেকে অনেক সাশ্রয় হবে। আর আর আরো কিছু বিষয় আছে। ঢাকার আমরা আরেকটা অধ্যাদেশ হয়েছে এখন, যেটা আমাদের জানা উচিত, সেটা হলো নগর উন্নয়ন অধ্যাদেশ, নগর পরিকল্পনা বা নগর উন্নয়ন অধ্যাদেশ বলে একটা। এটা হলো যে শুধুমাত্র বড় বড় ঢাকা শহর বা বড় বড় নগরগুলোতে তো কিছু আইন কানুন আছে, কিছু এগুলো খুব বেশি কাজে লাগে না, কিন্তু অন্তত একটা ভবন তৈরি করতে, একটা কিছু করতে, নাগরিক সুবিধা করতে, পানি সংযোগ দিতে, গ্যাসের সংযোগ দিতে কিছু পরিকল্পনা করতে হয়, যেটা ভালো না। কিন্তু আমরা যেটা অবহেলা করছি সেটা হলো যে ছোট ছোট শহরগুলো, জেলা শহরগুলো এবং আরো গ্রামীণ শহরগুলো যেগুলো আস্তে আস্তে বড় হবে, যদি ঢাকাকে আমরা বিকেন্দ্রীকরণ করতে চাই এবং করতেই হবে, সেগুলোতেও তো আমরা মনোযোগ দিচ্ছি না। এই আইনের ফলে অন্যান্য ছোট ছোট শহরগুলোতেও যাতে পরিকল্পনার অধীনে আনা হয়, যেগুলো হয়ে গেছে সর্বনাশ, সেই ভবনগুলোকে তো আর ভেঙে ফেলতে পারবো না, কিন্তু এখন থেকে অন্তত ছোট শহরগুলোকে এবং এই উপজেলার শহরগুলোতেও পরিকল্পনার অধীনে এনে সেখানেও যেই ভবনগুলো তৈরি হবে, যেই রাস্তা তৈরি হবে, সেগুলো পরিকল্পনার মধ্যে আনতে হবে। এই সঙ্গে আরেকটা অধ্যাদেশ করা হয়েছে, সেটা হলো বাংলাদেশ স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, নীতিমালা অধ্যাদেশ। এটা হলো স্পেশাল প্ল্যানিং, এর মানে হলো জমির ব্যবহার। এটার সাথে সেই নগর উন্নয়ন অধ্যাদেশের দুটো পরিকল্পনার সমন্বয় দরকার। তার কারণ হলো এটা হলো প্রত্যেকটা জায়গায় যখন জমি ব্যবহার করা হবে তখন সেখানে সেটা কৃষি জমির কতটা ক্ষতি করে এবং জলাশয়ের কতটা ক্ষতি করে সেটা দেখে সেটাকে যে নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী জলাশয় রক্ষা করা এবং বর্জ্য ব্যবস্থাপনা আছে, নাগরিক সুযোগ সুবিধার ন্যূনতম সুবিধা আছে। মুশকিল হলো যে এই প্রকল্পগুলোর নাম আপনারা যদি দেখেন তাহলে খুব সুন্দর সুন্দর নাম, সেগুলো হলো যে আমার দুঃখ হয় বিশেষ করে আজকাল বিদেশি অর্থায়নে যেসব প্রকল্পগুলো আসে সবগুলোর নামের মধ্যে লেখা থাকে জলবায়ু সহিষ্ণু নগর এবং শহরের শোভাবর্ধন।